মায়ের প্রাক্তন হাজবেন্ড এখন আমার পাশে বসে আছে। বুঝতে পারতেছি না লোকটাকে কি বলে ডাকবো। আমার নাম রিমি। অনার্সে পড়াশোনার পাশাপাশি টিউশনি করাই, নিজের পড়াশোনার খরচ এবং বাবার জন্য। প্রতিদিনের মতো আজকেও টিউশনি করাতে চলে আসলাম। আমি যাকে পড়াই তার নাম শাফিন, ক্লাস 7-এ পড়ে। তাকে আমি 5 মাস ধরে পড়াচ্ছি। এই টিউশনিটা পেয়েছিলাম 5 মাস আগে। যখন আমি টিউশনি খুঁজতেছিলাম তখন একটা ফোন কলের মাধ্যমে টিউশনিটা পাই। একজন ভদ্রলোক সন্ধ্যায় ফোন দিয়ে বলল, আপনি কি রিমি? আমি বললাম, হ্যাঁ আমি রিমি। উনি তখন বলল, আমার ছেলের জন্য একজন টিউটর প্রয়োজন, আপনি কি পড়াতে পারবেন? আমি বললাম, হ্যাঁ পারবো, তবে আপনার বাসা কোথায়? লোকটি তখন ঠিকানাটা বলল, বলেই ফোনটি কেটে দিল। আমি তখন ভেবে দেখলাম আমাদের বাসা থেকে 40 টাকার রিক্সা ভাড়া লাগবে যেতে, আসা যাওয়া 80 টাকা খরচ হয়ে যাবে। হঠাৎ লোকটি আবার ফোন দিয়ে বলল, যদি পড়ান তবে টাকা নিয়ে সমস্যা হবে না, আপনাকে প্রতি মাসে 15,000 দিব, যাতায়াত ভাড়া সহ। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। ক্লাস 7-এর স্টুডেন্টকে পড়ানোর জন্য 15,000 টাকা দিবে? আমি রাজি হয়ে গেলাম সাথে সাথে। তিনি আমাকে ঠিকানা টেক্সট করে পাঠিয়ে দিয়ে বলল, এবং তার স্ত্রী আর ছেলে বাসায় থাকবে, কালকে আমাকে যেতে বলল। আমি আর কিছু না ভেবে পরদিন সকালে মা এবং অসুস্থ বাবাকে বলে বেরিয়ে পড়লাম সেই বাসায় যাওয়ার জন্য। ফ্ল্যাটের সামনে গিয়ে বেল বাজাতেই একজন ভদ্রমহিলা দরজা খুলে দিয়ে হাসি মুখে বলল, তুমি রিমি, তাই তো? জি আন্টি, আমি রিমি। আমাকে আসতে। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই তিনি বলল, আমি শুনেছি তোমার কথা, ভেতরে এসে বসো আগে। আমি ভেতরে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। তখন আন্টি শাফিন বলে ডাক দিল। তখন একটা ছেলে আসলো। আন্টি তখন বলল, উনি তোমার ম্যাডাম, এখন থেকে তোমাকে উনিই পড়াবে। ছেলেটি আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম আপু, আমার নাম শাফিন খান। আমি তখন হাসি মুখে বললাম, খুব সুন্দর নাম, বসো এইখানে। আমি ছেলেটির দিকে তাকিয়ে বললাম, তোমার সাথে আমার কিন্তু অনেক মিল আছে। দেখো, তোমার ডান চোখের নিচে তিল আছে, আমারও ডান চোখের নিচে তিল আছে, এবং চেহারায় অনেকটা মিল আছে। আমার কথা শুনে শাফিন এবং আন্টি হেসে উঠল। তারপর নাস্তা খেয়ে চলে আসি, কালকে থেকে পড়াবো বলে। পরের দিন থেকে পড়ানো শুরু করি। আন্টি প্রতিদিন আমাকে না খেয়ে আসতে দেন না, এবং মাস শেষ হওয়ার আগেই বেতন দিয়ে দেন, তার সাথে বেশি কিছু টাকা দিয়ে দেন। আমি না করি, তারপরেও দেন। তবে শাফিনের বাবা মানে আঙ্কেলকে দেখতাম না। আমি যখন পড়াতে আসি তখন তিনি অফিসে থাকেন, তাই হয়তো দেখা হয় না। 3 মাস পর একদিন দেখা হয়েছিল। তাকে দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তার চোখের নিচেও আমার মতো তিল, দেখতেও আমার মতো। তিনি আমাকে হাসি মুখে বললেন, কেমন আছো মা? তোমার সাথে বেশি দেখা হয় না, ব্যস্ত থাকি তো। আমি ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? উনি বললেন, আমিও ভালো আছি মা। ওনার সাথে আমার টুকটাক কথা হচ্ছিল। ওনার সাথে কথা বলার সময় কেমন জানি মনে হয় উনি আমার আপন কেউ। তার সাথে 3 মাস পর কথা হওয়ার পর আবার 2 মাস পর তার সাথে দেখা হলো। শাফিনকে পড়ানোর শেষে যখন আমি চলে যাব, তখন আঙ্কেল আমাকে ডাক দিয়ে বললেন, আজকে তোমাকে আমি নামিয়ে দিয়ে আসি মা, বাইরে বৃষ্টি হচ্ছে, একা যেতে পারবে না। তারপর আমি তার গাড়িতে যেয়ে পেছনে বসি, কিন্তু তিনি আমাকে ডাক দিয়ে নিয়ে তার সামনে পাশে বসালো। আমিও হাসি মুখে তার পাশে বসলাম। তিনি গাড়ি চালাতে চালাতে বললেন, তোমার বাবা এখন কেমন আছেন? আমি বললাম, মোটামুটি এখন সুস্থ। আর সুইটি কেমন আছে? তিনি তাড়াতাড়ি কথা পাল্টিয়ে বললেন, না মানে, তোমার মা কেমন আছেন? তার কথা শুনে আমার বুকের হার্টবিট বেড়ে গেল। আমি তো কোনোদিন তাদের কাছে আমার মায়ের নাম বলি নাই, তাহলে উনি জানলেন কিভাবে? আমি তাকে প্রশ্ন করলাম, আপনি আমার মায়ের নাম জানলেন কিভাবে? উনি তোতলাতে তোতলাতে বলল, না মানে, এমনি মনে হলো তাই বললাম। আঙ্কেল, আপনার কথায় কেমন জানি অদ্ভুত শোনাচ্ছে। সত্যি করে বলেন তো, আপনি মাকে কিভাবে চেনেন? এখন তো আমার কাছে পরিষ্কার মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন। উনি আমার কথা শুনে কেমন চুপ হয়ে গেলেন। বৃষ্টির মধ্যে তিনি গাড়িটা এক সাইডে নিয়ে গিয়ে থামিয়ে দিয়ে
বাইরের দিকে তাকিয়ে বলল, মা, তুমি বুদ্ধিমতী মেয়ে, তোমার কাছে কোনো কিছু লুকাবো না। সুইটি মানে তোমার মা, আমার প্রাক্তন স্ত্রী। তার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি অবাক হয়ে একটু রাগীভাবে বললাম, কি বলছেন আপনি আবোল তাবোল? আমার মা কেন আপনার প্রাক্তন স্ত্রী হতে যাবে? উনি বাইরে তাকিয়ে বললেন, এটা সত্যি। আমাদের বিয়ের খবর গুটি কয়েক লোকজন জানে মাত্র। তোমার মায়ের ঘাড়ের কাছে একটা ছোট জন্মদাগ আছে। বিশ্বাস না হলে তোমার মাকে জিজ্ঞেস করতে পারো। আমি তার কথা শুনে আরো অবাক হয়ে গেলাম। আসলে মায়ের ঘাড়ের কাছে একটি ছোট দাগ আছে। এটা তো অপরিচিত বা বাইরের লোক দেখার কথা না। আমি তাকে কি বলবো বুঝতেছি না, শুধু চোখ দিয়ে পানি পড়তেছে। উনি আমাকে আর একটি কথাও বললেন না। আমিও আর তাকে কিছু বললাম না, শুধু আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমার বাসার সামনে এসে গাড়ি থামালেন। আমি তার দিকে না তাকিয়ে সোজা নেমে দৌড়ে বাসায় ঢুকে রুমের দরজা আটকে দিলাম। আমার প্রচুর কান্না পাচ্ছে। আমার মা কোনোদিন এই কথা বলেনি। আমি কি মাকে এই বিষয়ে জিজ্ঞেস করব? বন্ধ দরজার ওপাশে মায়ের উদ্বিগ্ন কণ্ঠ ভেসে আসে, রিমি, কি হয়েছে রে মা? দরজা খোল। কিন্তু আমার ভেতরে তখন ঝড় বইছে। চোখের জলে ঝাপসা হয়ে আসছে সব। বাবার অসুস্থতা, সংসার চালানোর সংগ্রাম, আর এতদিন ধরে যাকে শুধু একজন সদয় অভিভাবক ভেবে এসেছি, তার সাথে আমার চেহারার ওই অদ্ভুত মিল, চোখের নিচের তিল, সবকিছু যেন একটা জটিল সমীকরণের মতো একে একে মিলতে শুরু করেছে। বুকের ভেতরটা অজানা এক ভয়ে কেঁপে উঠছে। যে গোপন সত্যি মা এতদিন সবার আড়ালে রেখেছিলেন, তা কি তবে সামনে আসবে? দরজার ওপাশ থেকে মায়ের ডাকাডাকি তখনও থামেনি। রিমি, কি হয়েছে তোর? দরজাটা খোল মা, আমার ভয় করছে। মায়ের গলায় স্পষ্ট উদ্বেগ। আমার চোখের পানি মুছে নিজের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করলাম। দরজার সিটকিনিটা খুলে দিতেই মা ভেতরে ঢুকলেন। আমার ভেজা মুখ আর উস্কো খুস্কো চুল দেখে মায়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ আরো গভীর হলো। কি হয়েছে রিমি? শরীর খারাপ লাগছে? ওদিকের ঘরে তোর বাবা মাত্র ঘুমালো। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, ভিজিসনি তো? আমি মায়ের দিকে তাকালাম। এই মানুষটা সারা জীবন কত কষ্ট করে আমাদের আগলে রেখেছেন। অসুস্থ বাবাকে সামলানো, সংসারের অভাব অনটন, সবকিছুর মাঝেও মুখ বুজিয়ে সব সহ্য করেছেন। মায়ের ঘাড়ের দিকে আমার নজর গেল। সুতির শাড়ির আঁচলের ফাঁক দিয়ে সেই চেনা জন্মদাগটা স্পষ্ট দেখা যাচ্ছে। শাহেদ আঙ্কেলের কথাগুলো আবার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। আমি গলা খাকারি দিয়ে নিজেকে একটু সামলে নিয়ে বললাম, না মা, কিছু হয়নি। বৃষ্টির জন্য মনটা কেমন জানি খারাপ লাগছিল, তাই। মা দীর্ঘশ্বাস ফেলে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তুই বড্ড বেশি খাটছিস রে মা। অনার্সের পড়াশোনা, তার উপরে টিউশনি। চল, খেয়ে নিবি চল। মা রান্নাঘরের দিকে চলে যেতেই আমি বিছানায় বসে পড়লাম। পুরো বিষয়টা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। যদি শাহেদ আঙ্কেল মায়ের প্রথম স্বামী হন, তবে আমার সাথে ওনার আর সাফিনের চেহারার এত মিল কেন? আমার চোখের নিচে তিল, সাফিনের চোখের নিচে তিল। চিন্তার জালে আমার মাথা যেন ফেটে যাওয়ার উপক্রম হলো। তবে কি সাফিনের বাবা শাহেদ আঙ্কেলই আমার? না, আমি আর ভাবতে পারছিলাম না। এই প্রশ্নের উত্তর একমাত্র মাই দিতে পারবেন। কিন্তু অসুস্থ বাবার সামনে এখন কিছু জিজ্ঞাসা করা মানেই বিপদ ডেকে আনা। পরদিন সকালে ঘুম ভাঙল বাবার কাশির শব্দে। বাবার কাশিকে ওষুধটা খাইয়ে দিলাম। বাবা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, রিমি, তোর মুখটা আজ এত ফ্যাকাশে লাগছে কেন মা? শরীর ভালো তো? আমি হেসে বাবাকে আশ্বস্ত করলাম, আমি একদম ঠিক আছি বাবা, তুমি ওষুধ খেয়ে বিশ্রাম নাও। সারাদিন কলেজে আর টিউশনির চিন্তায় কাটল। বিকেলে যখন সাফিনদের বাসায় যাওয়ার সময় হলো, তখন আমার পা দুটি যেন আর এগোতে চাইছিল না। কিন্তু না গিয়ে উপায় নেই। এই 15,000 টাকা না পেলে বাবার ওষুধের খরচ আর সংসারের খরচ চালানো অসম্ভব হয়ে পড়বে। রিক্সা থেকে নেমে ওদের ফ্ল্যাটের সামনে দাঁড়ালাম। কলিং বেল বাজাতে দরজা খুললেন সাফিনের মা, অর্থাৎ আন্টি। ওনার মুখে আগের মতোই উষ্ণ হাসি। এসো রিমি, বাইরে যা রোদ আজ, ভেতরে এসে বসো, আমি ঠান্ডা জল নিয়ে আসি। আমি ভেতরে গিয়ে সাফিনের পড়ার টেবিলে বসলাম। সাফিন বই খুলে বসেছিল। ও আমাকে দেখে মিষ্টি হেসে বলল, আপু,
বাবা এসে বলল, আপনার শরীরটা ভালো লাগছিল না। আমি জোর করে মুখে একটু হাসি এনে বললাম, হ্যাঁ রে সাফিন, একটু মাথা ঘুরছিল। চলো আজ পড়া শুরু করি। পড়ানোর সময় বারবার আমার মনে হচ্ছিল, এই ছোট ছেলেটা আমার কে হয়? ও কি তবে আমার সৎ ভাই? সাফিন যখন মনোযোগ দিয়ে অঙ্ক করছিল, আমি আর চোখে ওর মুখের দিকে তাকালাম। ঠিক আমার নাকের গঠন, ঠিক আমার মতো চোখের কোণ। নিজের অজান্তে বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পড়ানো শেষ করে যখন বের হব, তখন আন্টি ডাইনিং টেবিল থেকে আমাকে ডাকলেন, রিমি, একটু শুনে যাও মা, তোমার আঙ্কেল আজ অফিস থেকে জলদি ফিরবেন বলেছেন। উনি বলবেন তোমাকে নিয়ে কিছু জরুরি কথা আছেন। কথাটা শুনেই আমার বুকটা ধক করে উঠল। শাহিদ আঙ্কেল আমার সাথে আবার কথা বলতে চান? আমি আর কোনো নাটকীয়তার মুখোমুখি হতে চাইছিলাম না। আমি হাত জোর করে বললাম, আন্টি, আজ আমার একটু তাড়া আছে। বাড়িতে বাবার শরীরটা ভালো না, আমাকে এখনই যেতে হবে। আন্টি আমার ব্যস্ততা দেখে আর চাপাচাপি করলেন না। ঠিক আছে মা, তবে কাল একটু সময় নিয়ে এসো। বাসায় ফেরার পথে পুরো রাস্তা আমি শুধু একটা কথাই ভাবছিলাম, আজ আমাকে মায়ের মুখোমুখি হতেই হবে। সত্যটা জানার অধিকার আমার আছে। এই লুকোচুরি আর সহ্য হচ্ছে না। সন্ধ্যায় বাবা যখন ঘুমিয়ে পড়লেন, তখন মা রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলেন। আমি রান্নাঘরে গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম। মা শাক কাটছিলেন। মা, তোমার সাথে আমার একটা দরকারি কথা আছে। মা কাজ থামিয়ে আমার দিকে তাকালেন। বল মা, কি কথা? আমি একটু চুপ করে থেকে সরাসরি মায়ের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত শান্ত গলায় বললাম, শাহিদ খান কে মা? কথাটা শোনা মাত্রই মায়ের হাতের বটিটা থমকে গেল। মায়ের হাত দুটো কেঁপে উঠল স্পষ্ট। ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে রক্তশূন্য হয়ে সাদা হয়ে গেল। মা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না। তুই তুই এই নাম কোথায় পেলি রিমি? মায়ের গলা দিয়ে হেডফোনে আসা বিকৃত আওয়াজের মতো অস্পষ্ট শব্দ বের হলো। আমি মায়ের হাত দুটো শক্ত করে ধরে বললাম, আমি যার ছেলেকে পড়াচ্ছি সে আর কেউ নয় মা, শাহিদ খান। উনি কাল আমাকে সব বলেছেন। উনি বলেছেন তুমি ওনার প্রাক্তন স্ত্রী। এবার তুমি বলো মা, এটা সত্যি কিনা? আর উনি যদি তোমার প্রাক্তন স্বামী হন, তবে ওনার সাথে আমার চেহারার এত মিল কেন? আমার আসল পরিচয় কি মা? আমার প্রশ্নের মুখে মা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। পাশে থাকা কাঠের পিঁড়িটার ওপর বসে পড়ে দোহাতে মুখ ঢেকে কেঁদে উঠলেন। মায়ের কান্না দেখে আমারও চোখ ফেটে পানি চলে এলো। মা কাঁদতে কাঁদতে বললেন, রিমি, আমাকে ক্ষমা করে দিস মা। আমি বাধ্য হয়েছিলাম এই সত্যিটা তোর থেকে লুকিয়ে রাখতে। কিন্তু ভাগ্য যে তোকে আবার ওনার সামনে এনে দাঁড় করাবে, তা আমি স্বপ্নেও ভাবিনি। মায়ের কথা শুনে আমার বুকের ভেতরের কম্পন আরও বেড়ে গেল। মায়ের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। রান্নাঘরের মায়ের ফ্যাকাশে মুখটা দেখে মনে হচ্ছিল, জীবনের কত বড় এক বোঝা তিনি এতদিন বুকের ভেতর চেপে রেখেছিলেন। আমি মায়ের পাশে হাঁটু গেড়ে বসে ওনার হাত দুটো শক্ত করে ধরে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম। মা শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছিয়ে কেঁপে ওঠা গলায় বলতে শুরু করলেন, হ্যাঁ রিমি, শাহেদ আমার প্রথম স্বামী। তবে এই কথাটা তোর বাবা কিংবা আমাদের পরিবারের কেউই জানে না। শুধু আমাদের গুটি কতক বন্ধু বান্ধব ছাড়া কেউ জানতো না এই বিয়ের খবর। কথাটা বলেই মা এক মুহূর্তের জন্য থামলেন। মনে হলো বহু বছরের পুরনো কোনো ধুলোবালি জমে থাকা স্মৃতির পাতা উল্টাচ্ছেন। শাহেদ আর আমি একই কলেজে পড়াশোনা করতাম। আমরা ক্লাসমেট ছিলাম। প্রথমে বেশ ভালো বন্ধু ছিলাম দুজনে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই শাহেদ আমাকে ভালোবেসে ফেলে এবং প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু আমি সোজা না করে দিয়েছিলাম। ওর থেকে দূরে সরে থাকার জন্য কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু শাহেদ এত সহজে হাল ছাড়ার পাত্র ছিল না। মা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে লাগলেন, একদিন কলেজ থেকে ফেরার পথে শাহেদ আমার সামনে দাঁড়িয়ে পকেট থেকে ব্লেড বের করে নিজের হাত কেটে ফেলে। রক্তে ভেসে যাচ্ছিল ওর হাত। ও চিৎকার করে বলেছিল, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও সুইটি, তবে আমি এখানেই মরে যাব। আমি ভয় পেয়ে গিয়েছিলাম রিমি। সত্যি বলতে, ও অন্যায় করলেও আমার মনের ভেতরে ওর জন্য একটা আলাদা টান তৈরি হয়েছিল। আমি নিজের অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছিলাম।
আমি কোনো কথা না বলে স্তব্ধ হয়ে মায়ের কথাই শুনছিলাম। মা কান্না ভেজা কণ্ঠে বললেন, আমি সেদিন ওকে পরিষ্কার বলেছিলাম, তোমার সঙ্গে আমি লুকিয়ে প্রেম করতে পারবো না শাহেদ। যদি আমাকে ভালোবাসো আর যদি ক্ষমতা থাকে, তবে আমাকে বিয়ে করে ঘরে তোলো। আমি তোমার সংসার করব। আমার এই কথা শুনে শাহেদ আর দেরি করেনি। সেদিনই ওর কয়েকজন বন্ধু আর আমার বন্ধুদের নিয়ে কাজে ডেকে এনে আমাদের বিয়ের ব্যবস্থা করেছিল। ওরাই ছিল আমাদের সেই গোপন বিয়ের সাক্ষী। বিয়ে তো হলো, কিন্তু সমাজ আর পরিবারকে ফেস করার ক্ষমতা তখন আমাদের কারোরই ছিল না। আমরা দুজনেই পড়ালেখার চাপ আর সুবিধার বাহানা দিয়ে যার যার বাসায় বানিয়ে বললাম। বাবাকে গিয়ে বললাম, কলেজের কাছে বান্ধবীদের সাথে হোস্টেলে উঠতে হবে, যাতায়াতে ভীষণ কষ্ট হচ্ছে। তোর নানা ভীষণ রাগী মানুষ ছিলেন, প্রথমে একদম রাজি হননি, কিন্তু আমার আর মায়ের কান্নাকাটিতে শেষ পর্যন্ত রাজি হলেন। ওদিকে শাহেদও তার পরিবারকে ভুল বুঝিয়ে অনুমতি নিয়ে এলো। মায়ের চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ল। আমরা কিন্তু কোনো হোস্টেলে উঠিনি রিমি। হোস্টেলের কাছে একটা খুব ছোট বাসা ভাড়া নিয়েছিলাম কম টাকায়। আমার আর শাহেদের ছোট্ট সংসার শুরু হয়েছিল সেখানে। 2 মাস যে কিভাবে কেটে গেল আমরা কিছুই টের পাইনি। পৃথিবীর সব আলো যেন ওই 2 রুমের মধ্যেই ছিল। 2 মাস পর হঠাৎ একদিন বাসা থেকে বাবার ফোন এলো। ভীষণ জরুরি ভিত্তিতে আমাকে বাড়ি চলে যেতে বলা হলো। শাহেদকে বলে আমি 2 দিনের জন্য গ্রামে নিজের বাড়ি চলে গেলাম। ভেবেছিলাম হয়তো সাধারণ কোনো বিষয়, কিন্তু বাড়ি গিয়ে দেখি পুরো বাড়িতে উৎসবের আবহ। আত্মীয় স্বজনে বাড়ি গিজ গিজ করছে। আমাকে দেখার সাথে সাথেই তোর নানি রান্নাঘর থেকে বের হয়ে এসে বললেন, তাড়াতাড়ি সেজে রেডি হয়ে নি সুইটি, পাত্রপক্ষ তো প্রায় চলেই এলো। মায়ের কণ্ঠ এবার আরও ভারী হয়ে এলো। কথাটা শোনা মাত্র আমার মনে হয়েছিল মাথার ওপর থেকে পুরো আকাশটা যেন ভেঙে পড়েছে। হাত পা ঠান্ডা হয়ে এসেছিল আমার। আমি রান্নাঘরে মাকে টেনে নিয়ে গিয়ে সোজা বলে দিয়েছিলাম, মা, আমি এখন কোনো বিয়ে করতে পারবো না। তোর নানি তখন আমার মুখ চেপে ধরে ভয় পাওয়া গলায় বলেছিলেন, এ কথা ভুলেও তোর বাবার সামনে বলিস না সুইটি। তোর বাবা বেঁচে থাকতে আমাদের মুখ আর সমাজে দেখাবে না। বাবা কিছু শোনেননি। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তোর বাবার সাথে আমার বিয়েটা দিয়ে দিলেন। আমার পড়ালেখাও চিরতরে বন্ধ হয়ে গেল। সেই সাথে বন্ধ হলো কলেজের হোস্টেলে ফেরার দরজাও। মা চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নিলেন। শ্বশুরবাড়িতে যাওয়ার পর গোপনে খবর নিয়েছিলাম। লোকমুখে শুনেছিলাম আমার বিয়ের খবর পেয়ে শাহেদ নাকি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। অনেক যুদ্ধ করে হাসপাতালের বেডি থেকে ভাগ্যক্রমে সেদিন বেঁচে ফিরেছিল। মায়ের কথাগুলো আমার কান পার হয়ে সরাসরি বুকের ভেতর গিয়ে বিঁধছিল। কিন্তু আমার মাথার ভেতরের আসল প্রশ্নটা তখনও অমীমাংসিত। আমি এবার মায়ের থুতনি ধরে মুখটা ওপরে তুলে ব্যাকুল গলায় জিজ্ঞেস করলাম, মা, সব বুঝলাম, কিন্তু শাহিদ আঙ্কেলের কথা যদি সত্য হয়, তবে আমি কে মা? ওনার আর সাফিনের চেহারার সাথে আমার এত মিল কেন? আমার চোখের নিচের এই তিলটা, ওনার চোখের নিচেও ঠিক একই জায়গায় তিল কেন মা? আমি কি তবে? আমার প্রশ্নটা শেষ করার আগেই মা ঝটকা দিয়ে ওনার হাত দুটো আমার কাছ থেকে ছাড়িয়ে নিলেন। ওনার চেহারায় যেন এক অজানা ভীতি আর অপরাধবোধ স্পষ্ট হয়ে উঠল। মা আমার মুখের দিকে আর এক মুহূর্ত তাকালেন না। কোনো উত্তর না দিয়ে দ্রুত পায়ে রান্নাঘর থেকে বের হয়ে নিজের ঘরের দরজা ভেজিয়ে দিলেন। রান্নাঘরের মাঝখানে আমি একা একা বসে রইলাম। ঘরের নীরবতা যেন আমাকে গিলে খেতে আসছিল। চোখ থেকে অঝরে পানি পড়তে লাগলো। মা উত্তরটা এড়িয়ে গেলেন, কিন্তু ওনার এই নীরবতাটাই যেন আমার প্রশ্নের সবচেয়ে বড় উত্তর দিয়ে গেল। তবে কি এজন্যই শাহেদ আঙ্কেল প্রথম দিন থেকেই আমাকে এত স্নেহ করেন? প্রথমবার দেখা হতেই এত চেনা মানুষের মতো মা বলে ডেকেছিলেন? নিজের ছেলের টিউটরকে কোনো কিছু না ভেবেই মাসে 15,000 টাকা বেতন দেওয়ার পেছনে কি তবে অন্য কোনো টান কাজ করছিল? আমার ভেতরের পৃথিবীটা যেন এক লহমায় তছনছ হয়ে গেল। আমার সামনে দাঁড়ানো অসুস্থ বাবা, যে মানুষটা সারা জীবন আমাকে নিজের ছায়ার মতো আগলে রেখেছেন, আর দরজার ওপাশে লুকিয়ে থাকা মা,
কাকে আমি এখন সত্যি বলে মানব? সারা রাত এক ফোঁটাও চোখের পাতা এক করতে পারলাম না। ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে কেটে গেল ঘন্টার পর ঘন্টা। একদিকে যে বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, অসুস্থ শরীরেও আমার সামান্য একটু কষ্টে কেঁদে ফেলেন সেই বাবার মায়াবী মুখ, অন্যদিকে আমার চেহারার হুবহু ছাপ বহন করা এক অপরিচিত পিতা, যিনি 15,000 টাকা বেতনের আড়ালে হয়তো নিজের রক্তকে খুঁজে ফিরছেন। চিন্তার ঘুণপোকাগুলো আমার মাথার ভেতরে অনবরত কামড়ে যাচ্ছিল। সকালে চোখ দুটি লাল হয়ে ফুলে উঠেছিল। বিছানা ছেড়ে উঠে দেখি মা রান্নাঘরে নিঃশব্দে চা বানাচ্ছেন। কাল রাতের পর থেকে মা আমার সাথে আর চোখ মেলাচ্ছেন না। বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘুমিয়ে আছেন। ওনার জীর্ণ ফ্যাকাশে মুখটা দেখে বুকটা মোচড় দিয়ে উঠল। এই মানুষটা কি সত্যি কিছু জানেন না, নাকি সব জেনেও এই এতদিন নীরব থেকে আমাকে নিজের পরব স্নেহে আগলে রেখেছেন? বিকেলের সময় অনুযায়ী সাফিনদের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হলাম। আজ যেন পা দুটি সীসার মতো ভারী লাগছিল। লিফটটি দিয়ে উপরে উঠে দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। বুকটা দুরু দুরু কাঁপছিল। কলিং বেল বাজাতেই দরজা খুলে দিলেন শাহেদ আঙ্কেল নিজেই। আজ উনি অফিসে যাননি, পরনে একদম সাদা পাঞ্জাবি। আমাকে দেখে উনি আগের মতোই উষ্ণ একটা হাসি দিলেন, কিন্তু সেই হাসির পেছনে আজ অনেক প্রশ্ন আর আকুলতা লুকিয়েছিল। এসো মা, ভেতরে এসো। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি ভেতরে ঢুকে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালাম। সাফিনকে পড়ার ঘরে দেখা যাচ্ছে না, বোধহয় ওকে অন্য ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আন্টিও রান্নাঘরে ব্যস্ত থাকার ভান করছেন। শাহেদ আঙ্কেল আমাকে বসতে বললেন, কিন্তু আমি না বসে সরাসরি ওনার চোখের দিকে তাকালাম। কালকের মতো আজও ওনার চোখের নিচে তেলটা আমার দৃষ্টি কাড়ল। আমি গলা খাকারি দিয়ে সোজা প্রশ্ন করলাম, আঙ্কেল, আজ আমি পড়াতে আসিনি। কাল আপনি আমাকে যা বলেছিলেন তার বাকি অংশটুকু জানতে এসেছি। আন্টি আর সাফিন কি জানে আমি কে? শাহেদ আঙ্কেল একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। ওনার ফর্সা মুখটা বিষাদে ছেয়ে গেল। উনি সোফায় বসে দুহাতে মুখ ঢেকে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মুখ তুলে আমার দিকে তাকিয়ে বললেন, না রিমি, ওরা কিছু জানে না। ওরা জানে তুমি সাফিনের গৃহশিক্ষিকা, খুব ভালো একটা মেয়ে। কিন্তু আমি জানি তুমি আমার সুইটির সন্তান। আর উনি থামলেন। ওনার চোখ দুটি টলমল করছিল পানির স্পর্শে। আমি নিজের হাত দুটো শক্ত করে চেপে ধরে বললাম, আর কি আঙ্কেল, সত্যিটা বলুন। আপনি কি প্রথম দিন থেকেই জানতেন আমি কে? কেন আমাকে 15,000 টাকা বেতন দিয়ে টিউটর রেখেছিলেন? শাহিদ আঙ্কেল ধীরে ধীরে দাঁড়িয়ে আমার দিকে এক পা এগিয়ে এলেন। ওনার কণ্ঠস্বর কেঁপে উঠল। প্রথম দিন থেকেই আমি তোমাকে চিনতাম। যখন আমার এক বন্ধু তোমার টিউশনির উসিলায় ফোন নম্বরটা দিল, তখন গোপনে তোমার মায়ের খবর নিলাম। খোঁজ নিয়ে জানলাম তোমার বয়স আর সুইটি আমার কাছ থেকে হারিয়ে যাওয়ার সময়ের হিসেব একদম হুবহু মিলে যায়। আমি বুঝে গিয়েছিলাম তুমি অন্য কেউ নও, তুমি আমার নিজের রক্ত, আমার সন্তান রিমি। আঙ্কেলের মুখ থেকে সন্তান শব্দটা শোনা মাত্র আমার মাথার ভিতর যেন হাজারটা বিস্ফোরণ ঘটল। যে সন্দেহের মেঘ এতদিন মনে জমেছিল তা আজ এক লহমায় সত্যের বৃষ্টি হয়ে ঝরে পড়ল। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। শুধু বললাম, তাহলে এতদিন পর কেন এলেন? কেন এই টাকার নাটক করলেন? তিনি ব্যাকুল হয়ে বললেন, বিশ্বাস করো মা, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সুইটি যখন আমাকে ছেড়ে চলে গেল আমি ভেঙে পড়েছিলাম। ভেবেছিলাম জীবনে আর কখনো ওকে দেব না। কিন্তু যখন জানতে পারলাম আমার একটা মেয়ে আছে যে আজ অনার্সে পড়ছে, বাবার চিকিৎসার জন্য আর সংসারের খরচের জন্য টিউশনি করে কষ্ট করছে, আমার পিতৃত্ব আমাকে আর স্থির থাকতে দেয়নি। আমি তো তোমাকে সরাসরি গিয়ে বলতে পারতাম না, সমাজ আমাকে সেই অধিকার দেয়নি। তাই 15,000 টাকা বেতনের বাহানা করে আমার উপার্জনের সামান্য কিছু অংশ আমার সন্তানের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। এটা কি আমার খুব বড় অপরাধ ছিল মা? ওনার দুটো হাত বাড়িয়ে দিলেন আমার দিকে। উনি আকুল হয়ে কাঁদছিলেন। আমার চোখের সামনে তখন ভেসে উঠছিল আমার অসুস্থ বাবার মুখটা, যে বাবা কনকনে শীতে আমাকে কোলে নিয়ে হাসপাতালে দৌড়েছেন।
যে বাবা নিজের ওষুধ না কিনে আমার কলেজের ফর্ম পূরণের টাকা জোগাড় করে দিয়েছেন। রক্তের সম্পর্ক কি তবে এক মুহূর্তেই এত বছরের ভালোবাসাকে মুছে ফেলতে পারে? আমি দুপা পিছিয়ে গেলাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে আমার। আঙ্কেল, আপনি আমাকে এই পরিচয়টা না দিলে কি চলতো না? আজ আমি আমার বাবার দিকে কিভাবে তাকাবো? যে মানুষটা সারা জীবন আমাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছেন, আমি কিভাবে ওনাকে বলবো যে উনি আমার জন্মদাতা নন? রক্তের টানে কি জীবনের সব আঙ্কেল? ভালোবাসার টান কি কিছুই না? আমার কথায় তিনি যেন চাবুকের আঘাত পেলেন। উনি দেয়াল ধরে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। কোনো উত্তর দিতে পারলেন না। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। ব্যাগটা কাঁধে নিয়ে এক ছুটে ঘর থেকে বের হয়ে এলাম। লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নেমে এলাম। বাইরে তখন রোদের প্রখরতা কমতে শুরু করেছে। আমি রাস্তায় নেমে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলাম। জলভরা চোখে চারপাশের পৃথিবীটা ঝাপসা লাগছিল। আজ আমার জীবনে দুটো বাবা। একজন জন্ম দিয়েছেন, কিন্তু সমাজ তাকে পরিচয় দেয়নি। অন্যজন পরিচয় দিয়েছেন, কিন্তু জন্ম দেননি। আমি কার সন্তান? কোন পরিচয়টা আমার আসল? বাসায় ফিরে দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা সামলে নিলাম। ভেতরে ঢুকে দেখি বাবা বিছানায় বসে আছেন। আমাকে দেখেই বাবা মুখে সেই মায়াবী হাসিটি ফুটিয়ে তুললেন। রিমি, চলে এসেছিস মা? আজ তোকে খুব ক্লান্ত দেখাচ্ছে। কাছে আয় তো, একটু বস আমার পাশে। আমি আস্তে করে বাবার বিছানার পাশে গিয়ে বসলাম। বাবা তার কাপা কাপা হাত দুটো দিয়ে আমার মাথাটা চেপে ধরে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। আমার মাটা অনেক কষ্ট করে আমাদের জন্য। আল্লাহ তোকে দীর্ঘজীবী করুন মা। বাবার বুকের ধুকপুকানি শুনতে শুনতে আমার চোখ থেকে আবার অশ্রু গড়িয়ে পড়ল বাবার পাঞ্জাবিতে। আমার ভেতরের সব অপরাধ বোধ যেন এই স্পর্শে গলে জল হয়ে যাচ্ছিল। ঠিক তখনই দরজার আড়ালে এসে দাঁড়ালেন মা। ওনার চোখে উপচে পড়া ভয় আর শঙ্কা। আজকে আমি কি সত্য বয়ে নিয়ে এসেছি? আমি বাবার বুকে মাথা রেখেই দরজার দিকে তাকালাম। মায়ের চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবলাম, সত্য যাই হোক না কেন, এই অসুস্থ মানুষটার বিশ্বাস আমি কিছুতেই ভাঙতে দেব না। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। ঠিক তখনই বাবার বালিশের পাশ থেকে একটা পুরনো খাম নিচে পড়ে গেল। কুড়িয়ে নিতে গিয়ে দেখলাম সেটি বহু বছর আগের একটি রক্ত পরীক্ষার রিপোর্ট আর একটা ছোট চিঠি। চিঠির উপরের হাতের লেখাটা বাবার। সেখানে লেখা, আমি জানি সুইটি, রিমি আমার রক্তের সন্তান নয়। তবুও আমার হাত থেকে চিঠিটা খসে পড়ে গেল। তবে কি বাবা এতদিন সব জানতেন? চিঠিটা হাত থেকে মেঝের উপর খসে পড়তেই ঘরের বাতাস যেন থমকে গেল। যে সত্যিটা মা সারা জীবন গোপন রাখতে চেয়েছিলেন, আর যে সত্যিটা আমি আজ চেপে যেতে চেয়েছিলাম, তা এভাবে হঠাৎ করে ছিটকে বের হয়ে আসবে আমি স্বপ্নেও ভাবিনি। বাবা একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। তার শুকিয়ে যাওয়া ঠোঁটে ফুটে উঠল এক অদ্ভুত বিষাদমাখা হাসি। উনি একটু কষ্ট করে বিছানায় সোজা হয়ে বসলেন। তারপর মেঝের দিকে হাত বাড়িয়ে ধীর গলায় বললেন, চিঠিটা তোর জন্য রেখেছিলাম রিমি। তোকে দেওয়ার সাহস পাচ্ছিলাম না, কিন্তু কাল রাতের পর আর চেপে রাখা ঠিক মনে হলো না। আমি কাঁপানো হাতে চিঠি আর রিপোর্টটা করিয়ে নিয়ে বাবার বিছানার পাশে বসলাম। আমার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছিল। দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা মা তখন শক্ত হয়ে জমে গেছেন। ওনার মুখ থেকে একটা শব্দও বের হচ্ছিল না। বাবা মায়ের দিকে একবার তাকালেন, তারপর আমার মাথায় কাঁপতে থাকা হাতটা রেখে বলতে শুরু করলেন, কাল রাতে তোদের দুজনার সব কথা আমি শুনে ফেলেছিলাম মা। রান্নাঘরে তুই যখন তোর মায়ের কাছে শাহেদের নাম বললি, আমি তখন জেগেছিলাম। তবে ওর নামটা আমার জন্য নতুন কিছু ছিল না রে রিমি। বহু বছর আগে আমি জেনেছিলাম তোর মায়ের অতীত আর ওই শাহেদ সাহেবের কথা। মা এই কথা শোনা মাত্রই কেঁপে উঠে দুহাতে মুখ ঢেকে দরজার পাট ধরে বসে পড়লেন। বাবা অত্যন্ত শান্ত গলায় বলতে লাগলেন, আমাদের বিয়ের 2-3 মাস পর পিয়ন ভুল করে একটা রেজিস্ট্রি চিঠি আমার হাতে দিয়ে যায়। চিঠি পাঠালো শাহেদ খান নামে একজন লোক। সাথে ছিল একটা ডিভোর্স পেপার আর সাদা কাগজে লেখা 3 পৃষ্ঠার আকুল আবেদন। শাহেদ লিখেছিল,
ও তোর মাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু তাকে ভালোবাসার অপরাধে ও আজীবন নিঃসঙ্গ থাকবে। চিঠির ভাষা দেখে বুঝেছিলাম এটা কোনো একতরফা প্রেমের গল্প নয়, গভীর এক সম্পর্কের শেষ পরিণতি। আমি অবাক হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে রইলাম। বাবা হালকা হেসে মায়ের দিকে তাকালেন। সুইটি, তুমি হয়তো ভাবছো আমি সেদিন রেগে গিয়েছিলাম। না, আমি সেদিন কোনো চেঁচামেচি করিনি। চিঠিটা পড়ার পর সোজা গিয়ে ওটা চুলোয় ফেলে পুড়িয়ে ছাই করে দিয়েছিলাম। কেন জানিস রিমি? কারণ আমি তোর মাকে ততদিনে ভালোবেসে ফেলেছিলাম। আমি জানতাম তোর নানা কতটা রাগী মানুষ ছিলেন, তোর মা কত বড় পরিস্থিতির শিকার হয়ে আমার এই ছোট্ট সংসারে এসেছে। আমি চাইনি আমার একটা কথায় তোর মা সারা জীবন অপরাধ বোধ নিয়ে আমার পাশে থাকো। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই কথা আমার সাথে কবরে যাবে। বাবার কণ্ঠস্বর একটু বুঝে এলো। উনি একটু পানি খেয়ে আবার বলতে শুরু করলেন, তবে আসল ধাক্কাটা খাই আরো কয়েক বছর পর। তুই তখন 7-8 বছরের চঞ্চল একটা মেয়ে, সারাদিন ঘরময় ছুটে বেড়াস। আমাদের সংসারে আরও একটা বাচ্চার ইচ্ছা হলো, কিন্তু 2-3 বছর পার হয়ে গেলেও কিছু হচ্ছে না দেখে আমি কাউকে না জানিয়ে শহরে গিয়ে নিজের ফার্টিলিটি টেস্ট করালাম। কারণ আমি জানতাম তোর মায়ের শরীরে কোনো সমস্যা নেই। তুই তো ওনার কোল আলো করে এসেছিস। বাবার চোখ দুটি এবার টলমল করে উঠল। তিনি মেঝের দিকে তাকিয়ে একটা গভীর নিঃশ্বাস ফেললেন। রিপোর্টটা যেদিন হাতে পেলাম, ডাক্তার সোজা বলে দিলেন আমি কোনোদিন বাবা হতে পারবো না। সেদিন হাসপাতাল থেকে বের হয়ে রাস্তার পাশে একটা গাছের তলায় বসে আমি 3 ঘন্টা অঝরে কেঁদেছিলাম। বিশ্বাস কর রিমি, আমি কোনোদিন নিজে বাবা হতে পারার জন্য কাঁদিনি। আমার কান্নাটা আসছিল এই ভেবে যে তবে কি আমার রিমি আমার নিজের রক্তের সন্তান না? তুই আমার জন্ম না দেওয়ার সন্তান, এটা জেনে আমার বুকটা ফেটে যাচ্ছিল। মা এবার ফপিয়ে কেঁদে উঠলেন, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বাবা হাত তুলে মাকে থামালেন। আজ আর ক্ষমার কিছু নেই সুইটি। সেদিন বাড়ি ফিরে যখন দেখলাম রিমি দৌড়ে এসে আমার হাঁটু জড়িয়ে ধরে বলল, বাবা আমার জন্য লাল ফিতা এনেছ, তখন আমার ভেতরের সব অন্ধকার দূর হয়ে গিয়েছিল। আমি বুঝে গিয়েছিলাম রক্তের টানের চেয়ে এই যে ও আমাকে বাবা বলে ডাকছে, এই ডাকটার দাম অনেক বেশি। যে রক্তের সম্পর্ক ভালোবাসা দিতে পারে না তার কোনো মূল্য নেই। তুই আমার একমাত্র পরিচয়, তুই আমার মেয়ে। বাবার কথাগুলো শুনছিলাম আর আমার বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছিল। একজন মানুষ কিভাবে এতটা নিঃস্বার্থ হতে পারে, যে মানুষটা নিজের জীবনের এত বড় সত্য মুখ বুজে সহ্য করে, এক ফোঁটা ভালোবাসার কমতি হতে দেয়নি। তার সামনে পৃথিবীর কোনো রক্তের সম্পর্ক টিকতে পারে না। আমি বাবার কোলে মাথা রেখে কান্নায় ভেঙে পড়লাম। বাবা, আমার আর কিছু জানার দরকার নেই। আমি তোমার মেয়ে, শুধু তোমার মেয়ে। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, কিন্তু ওনার শান্ত চোখ দুটিতে তখনও যেন একটা অসমাপ্ত দায় জড়িয়েছিল। উনি আমার মুখটা তুলে ধরে ধীর গলায় বললেন, মা রিমি, একটা কথা শোন। আমার কাছে তুই যেমন আমার মেয়ে, শাহেদ সাহেবের কাছেও কিন্তু তুই ওনারই রক্ত। উনি এতদিন ধরে তোকে এই টিউশনির অজুহাতে সাহায্য করার চেষ্টা করেছেন, কারণ উনি অনুশোচনার আগুনে পড়ছেন। উনি হয়তো তোকে কোনোদিন নিজের মেয়ে বলে পরিচয় দিতে পারবেন না, কিন্তু পিতার সেই আকুলতা তো ভুল নয়। বাবার কথাটা শুনেই আমি চমকে উঠলাম। আমি ভেবেছিলাম বাবা হয়তো আমাকে শাহেদ আঙ্কেলের কাছ থেকে দূরে থাকতে বলবেন, কিন্তু বাবা তো অন্য ধাতুতে গড়া মানুষ। বাবা আবার বললেন, কাল তুই আবার তাদের বাসায় যাবি রিমি, শাহেদ সাহেবের সামনে গিয়ে দাঁড়াবি, কিন্তু কোনো রাগ বা অভিমান নিয়ে নয়। উনি তোকে জন্ম দিয়েছেন আর আমি তোকে আগলে রেখেছি। এই দুই বাবার মাঝে দাঁড়িয়ে আজ তোকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে মা। দরজার আড়ালে দাঁড়ানো মায়ের চোখ দিয়ে তখনও নীরব অশ্রু ঝরছে। বাবার দেওয়া এই অসামান্য উদারতা পুরো ঘরের পরিবেশটাই বদলে দিল। আমি বাবার হাত দুটি শক্ত করে ধরে মনে মনে ভাবলাম, কালকের দিনটা আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার দিন। ওনার সামনে দাঁড়িয়ে আমি ঠিক কী বলবো? উনি কি আমার এই সত্য জেনে যাওয়ার কথা মেনে নিতে পারবেন? আর সাফিন, ও যদি জানতে পারে আমি ওর সৎ বোন, তবে এই নিষ্পাপ ছেলেটার মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাবে।
চিন্তার সাগরে ডুব দিয়ে আমি বিছানার পাশে বসে রইলাম। উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আগামীকালের। সারা রাস্তা আমি কিভাবে আসলাম এটা একমাত্র আমি জানি। শাফিনদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালাম। আজকে আমার ভেতরে কোনো দ্বিধা বা ভয় নেই। বাবার পরম ভালোবাসার আশ্রয় আর মায়ের কান্না ভেজার নীরব সম্মতি সাথে নিয়ে এসেছি। দরজায় হাত বাড়িয়ে বেল বাজাতেই অল্প কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিলেন শাহেদ, আমার জন্মদাতা বাবা। আজ ওনার পরনে সুতির সাধারণ পোশাক, কিন্তু চেহারায় এক অসীম উদ্বেগ আর অপেক্ষা জড়িয়ে আছে। আমাকে দেখে ওনার চোখে যেন আশার আলো ফুটে উঠল। রিমি, ভেতরে এসো মা। আমি শান্ত পায়ে ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখি শাফিন পড়ার ঘরে ওর মায়ের সাথে কথা বলছে। ড্রয়িং রুমটা ফাঁকাই ছিল। উনি আমার মুখোমুখি এসে দাঁড়ালেন। ওনার চোখ দুটি টলমল করছিল। সেদিন যেভাবে তুমি হঠাৎ চলে গেলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো আর কোনোদিনই বাসায় আসবে না, আমার মুখও দেখতে চাইবে না। আমি হালকা একটু হেসে সোফায় বসলাম। তারপর খুব শান্ত গলায় বললাম, আমি আসতাম না, কিন্তু আমার বাবা, যে মানুষটা আমাকে জন্ম না দিয়েও নিজের সবটুকু দিয়ে আগলে রেখেছেন, উনি আমাকে পাঠিয়েছেন। আমার কথা শুনে উনি যেন আকাশ থেকে পড়লেন। তোমার তোমার বাবা? হ্যাঁ। আমি সোজা ওনার চোখের দিকে তাকালাম। উনি কাল রাতে সব জেনেছেন। শুধু কাল রাতে নয়, আপনাদের ডিভোর্স পেপার আর সেই চিঠির কথা উনি বহু বছর আগেই জানতেন। আমার ফার্টিলিটি টেস্টের রিপোর্টটাও কাল আমি নিজের চোখে দেখেছি। উনি জানতেন আমি ওনার রক্তের সন্তান নই, তবুও উনি আমাকে বুকে টেনে নিয়েছেন। এক মুহূর্তের জন্য ভালোবাসায় কমতি হতে দেননি। উনি স্তব্ধ হয়ে সোফায় বসে পড়লেন। ওনার ফর্সা মুখটা বিষাদে ঢেকে গেল। দুহাতে মুখ ঢেকে উনি ফুপিয়ে কেঁদে উঠলেন। আল্লাহ, আমি কতটা অধম! তাদের সাথে অন্যায় করেছি। আর যে মানুষটা আমার সন্তানকে বুক দিয়ে আগলে রাখল, ওনার কাছে আমি আজ কতটা ছোট হয়ে গেলাম। আমি ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। ওনার কাঁধে হাত রেখে খুব নিচু কিন্তু স্পষ্ট গলায় বললাম, বাবা। শব্দটা শোনা মাত্র উনি এক ঝটকায় মুখ তুললেন। ওনার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছেন না। তুমি তুমি আমাকে কি বলে ডাকলে রিমি? আমি মৃদু হেসে বললাম, আপনাকে জন্মদাতা পিতা হিসেবে মেনে নিতে আমার কোনো দ্বিধা নেই। তাই আমরা দুজন যখন একা থাকব, আমি আপনাকে বাবা বলেই ডাকব। কিন্তু শাফিন, আন্টি কিংবা বাইরের মানুষের সামনে আপনি আমার শুধুই আঙ্কেল। যে মানুষটা আমাকে সমাজে পরিচয় দিয়েছেন, সবার সামনে উনি আমার একমাত্র বাবা। এই শর্তটুকু আপনাকে মানতে হবে। বাবা কাঁপতে থাকা হাত দিয়ে আমার হাত দুটো জড়িয়ে ধরলেন। মারে, আমার যে এই অধিকারটুকু পাওয়ারও যোগ্যতা ছিল না, তুই আমাকে এত বড় উপহার দিবি আমি কল্পনাও করতে পারিনি। উনি চোখের পানি মুছিয়ে সামলে নিয়ে একটু থেমে বললেন, মা, একটা কথা শোনো। শাফিনকে পড়ানোর জন্য 15,000 টাকা তো আমি টিউটরের বেতন হিসেবে ঠিক করেছিলাম। কাল থেকে আমি আর 8,000 টাকা বাড়িয়ে 23,000 টাকা করে দেব। এই অতিরিক্ত 8,000 টাকা টিউটরের বেতন নয়, এটা এক বাবার তরফ থেকে তার মেয়ের জন্য দেওয়া অধিকার। এটা তুমি কোনোভাবেই না করতে পারবে না। ওনার গলার আকুলতা দেখে আমি আর মানা করতে পারলাম না। বুঝতে পারলাম প্রীতিস্নেহের এইটুকু দাবি পূরণ করতে না দিলে ওনার ভেতরের অপরাধবোধ কোনোদিন শান্ত হবে না। আমি সম্মতি জানিয়ে মাথা নাড়লাম। ঠিক তখনই শাফিন পড়ার ঘর থেকে দৌড়ে বের হয়ে এলো। আপু, আপনি চলে এসেছেন? চলুন, আজকে আমার গণিত বইয়ের নতুন চ্যাপ্টারটা বুঝিয়ে দেবেন বলেছিলেন। আমি সঙ্গে সঙ্গে নিজের চেহারা স্বাভাবিক করে বাবার দিকে তাকিয়ে মেয়েকে গম্ভীর গলায় বললাম, হ্যাঁ শাফিন, চলো। আঙ্কেল, আমি পড়া শেষ করে তারপর বের হচ্ছি। বাবা মুখে এক পরম তৃপ্তির হাসি ফুটিয়ে বললেন, হ্যাঁ মা, তুমি পড়াও, আমি তোমার জন্য নাস্তা পাঠাচ্ছি। পড়ার টেবিলে বসিয়ে শাফিনের দিকে তাকালাম। আমার এই রক্তের এক ছোট ভাই, অথচ ও কিছুই জানে না, আর জানার দরকারও নেই। কিছু সত্য অপ্রকাশিত থাকলেই সংসারের ছোট ছোট হাসি মুখগুলো অক্ষত থাকে। বিকেলে পড়া শেষ করে যখন বাসায় ফিরলাম, তখন সূর্যটা ডুবতে বসেছে। দরজায় ধাক্কা দিতেই মা দরজা খুলে দিলেন।
মায়ের চোখে আর সেই বহু বছরের অজানা ভয় বা অপরাধ বোধ নেই। সেখানে আজ এক অদ্ভুত শান্তি। ভেতরে ঢুকে দেখি বাবা বিছানায় হেলান দিয়ে বসে আছেন। আমাকে দেখে বাবা হাত বাড়িয়ে দিলেন। আমি গিয়ে বাবার পাশে বসে ওনার বুকে মাথা রাখলাম। কিরে মা, সব কথা শেষ করে এলি? বাবা আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন। আমি বাবার হাতটা শক্ত করে চেপে ধরে বললাম, হ্যাঁ বাবা, সব কথা শেষ করে এসেছি। রক্তের টান আর ভালোবাসার টানের মাঝে আজ সমীকরণ মিলে গেছে। বাবা আর মা পরস্পরের দিকে তাকিয়ে এক টুকরো স্বস্তির হাসি হাসলেন। জীবনের জটিল অঙ্কগুলো সবসময় সহজ উত্তর দেয় না, কিন্তু রক্তের সম্পর্কের চেয়ে যে পরম স্নেহে বড় করে তোলার সম্পর্ক অনেক বেশি শক্তিশালী, আজ তা আমার কাছে পরিষ্কার। দিগন্তের ওপারে যে অদেখা সত্য এতদিন অন্ধকার হয়েছিল, তা আজ এক আলোকময় ভালোবাসার পূর্ণতায় রূপ নিল। সমাপ্ত। কেমন লাগলো গল্পটি? আশা করি জানিয়ে যাবেন। ধন্যবাদ।